আমরা রাজনৈতিক দল এবং জোটগুলোর প্রতি যত দ্রুত সম্ভব মতামত জানাতে স্বনির্বন্ধ অনুরোধ করছি। আগামীকাল যদি ধরুন 13 তারিখ সকল রাজনৈতিক দল আমাদেরকে লিখে পাঠা দিলেন, সব বিষয়ে তারা একমত, তাহলে আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি পরশুদিনই আমরা আমাদের কাজ শেষ করে ফেলতে পারবো। সকলেই অবগত আছেন যে 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে 5ই আগস্ট 2024। শেখ হাসিনা পদত্যাগ করে পলায়ন করতে বাধ্য হন। এই প্রেক্ষাপটে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে 11টি সংস্কার কমিশন গঠন করেন। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কারের জন্য গঠিত 6টি কমিশন এবছরের ফেব্রুয়ারি মাসে তাদের সুপারিশ সম্বলিত প্রতিবেদনগুলো সরকারের কাছে জমা দেয়। আগামী নির্বাচনকে সামনে রেখে এই 6টি কমিশনের সুপারিশের বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা এবং পদক্ষেপ সুপারিশের উদ্দেশ্যে 12ই জানুয়ারি 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই কমিশনের সভাপতি। এই কমিশনের সহ সভাপতির দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে। এই কমিশনের অন্য সদস্যরা হলেন ডক্টর বদিউল আলম মজুমদার, জনাব আব্দুল মঈদ চৌধুরী, জনাব সাফারাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক এবং ডক্টর ইফতেখারুজ্জামান। এই কমিশনের মেয়াদ 6 মাসের। এই কমিশনের কাজে সহযোগিতা করার উদ্দেশ্যে গত 6 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সাংবাদিক মনির হায়দারকে নিয়োগ করা হয়। তিনি ঐকমত্য কমিশনের সঙ্গে যুক্ত আছেন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ এবং সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। গত 15ই ফেব্রুয়ারি থেকে এই কমিশন কাজ শুরু করে। কমিশনের উদ্বোধন উপলক্ষে ওই দিন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সভা অনুষ্ঠিত হয়। এই সভায় 34টি দলের মোট 104 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে তাদের সংকল্পের কথা পুনরায় ব্যক্ত করেন। ওই সভায় রাজনৈতিক দলগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে 34টি রাজনৈতিক দলের কাছে 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনের হার্ড কপি 22 ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে দেওয়া হয়। উল্লেখ্য যে ইতিপূর্বেই এই সব দলকে প্রতিবেদনগুলোর সফট কপিও পাঠানো হয়েছিল। এরপর ঐকমত্য কমিশনের সদস্যরা 3 দফা বৈঠকে মিলিত হন এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর প্রতিবেদনগুলো থেকে গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে চিহ্নিত করেন। 5টি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে ছকের আকারে বিন্যস্ত করা হয়। এইসব ছকে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলোকে যুক্ত করা হয়নি। পুলিশ সংস্কার কমিশন মনে করেন যে তাদের সুপারিশ সমূহ প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। এই ছকসমূহ 6 মার্চ 34টি রাজনৈতিক দল ও জোটের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এতে মোট সুপারিশের সংখ্যা 166টি। এর মধ্যে সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ 70টি, নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে সুপারিশ 27টি, বিচার বিভাগ সংক্রান্ত সুপারিশ 23টি, জনপ্রশাসন সংক্রান্ত সুপারিশ 26টি এবং দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সুপারিশ 20টি। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে 2টি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা। এতে 3টি বিকল্প রাখা হয়েছে। সেগুলো হচ্ছে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত। এই 3টি বিকল্পের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা অনুরোধ জানিয়েছি। দ্বিতীয়টি হলো প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল এবং বাস্তবায়নের উপায়। এক্ষেত্রে 6টি বিকল্প দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে 1. নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, 2. নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, 3. নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে,
4 গণপরিষদের মাধ্যমে, 5 নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং 6 গণপরিষদ এবং আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে। এসব ঘরের যে কোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত দিতে অনুরোধ জানানো হয়েছে। এর বাইরে প্রতিটি সুপারিশের পাশে দলগুলোর মন্তব্য দেওয়ার একটি জায়গা রাখা হয়েছে। আমরা আশা করছি আগামী 13ই মার্চের মধ্যে রাজনৈতিক দল এবং জোটগুলো তাদের মতামত আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে যদি কোনো প্রশ্ন থাকে বা ব্যাখ্যার দরকার হয়, আমরা রাজনৈতিক দলগুলোকেও অনুরোধ করেছি তারা কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং কমিশন সেসব প্রশ্নের উত্তর দেয়া এবং এইসব বিষয়ে আলোচনা করতে সব সময় প্রস্তুত আছে। দলগুলোর কাছে তাদের মতামত প্রাপ্তি সাপেক্ষে আমরা দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করব। এজন্য এখন পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করিনি। যখন যে দলের মতামত পাওয়া যাবে সেই সময় থেকেই আলোচনা শুরু হবে। আমরা রাজনৈতিক দল এবং জোটগুলোর প্রতি যত দ্রুত সম্ভব মতামত জানাতে স্বনির্বন্ধ অনুরোধ করছি। এই প্রক্রিয়ার পরের ধাপ রাজনৈতিক দলগুলোর উপর এখন নির্ভর করছে। আমরা চাই দ্রুত আলোচনা শুরু করতে, আলোচনা অগ্রসর করতে এবং স্বল্প সময়ের মধ্যেই ঐকমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করতে। 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনগুলো দুটো পৃথক ওয়েবসাইটে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ওয়েবসাইটের একটি হচ্ছে ক্যাবিনেট ডিভিশনের ওয়েবসাইট www.cabinetdivision.gov.bd এবং এর বাইরে রিফর্মের জন্য বা সংস্কারের জন্য যে সমস্ত প্রতিবেদন সেগুলি একটি আলাদা ওয়েবসাইটে তোলা হয়েছে, সেটি হচ্ছে www.reform.gov.bd। এখানে এখন পর্যন্ত 6টি কমিশনের মূল প্রতিবেদনগুলো আছে। এর পাশাপাশি আমরা অন্যান্য যে সংস্কার কমিশনের যে সমস্ত প্রতিবেদন পরবর্তী সময় পাওয়া যাবে সেগুলো সেখানে আমরা যুক্ত করব। তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রতিবেদনগুলোর পূর্ণাঙ্গ এবং সংক্ষিপ্ত ভাষ্য ইতিমধ্যে মুদ্রিত আকারে প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে 3টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, বাকিগুলো আগামী 2-1 দিনের মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হবে বলে আমাদের জানানো হয়েছে। এগুলো সারা দেশের পাবলিক লাইব্রেরিগুলোতে পাঠানো হবে, বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হবে এবং আমরা আশা করছি যে পাবলিক লাইব্রেরিতে এগুলো থাকার কারণে যে কোনো কেউ এগুলো সহজেই দেখতে পারবেন, পড়তে পারবেন। এই ওয়েবসাইটগুলোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে একই সঙ্গে জনগণের কাছে এবং আপনাদের কাছে অর্থাৎ গণমাধ্যমের মাধ্যমে সকলের কাছে এই সুনির্দিষ্ট সুস্পষ্ট সংস্কারগুলো উপস্থাপন করা, যাতে করে আপনারা এগুলো নিয়ে আলোচনা করতে পারেন এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। আমরা আশা করছি যে বিভিন্নভাবে জনগণের মধ্যে, সাধারণ নাগরিকদের মধ্যে এই বিষয়ে আরো আলোচনা হবে এবং সেই লক্ষ্যেই এই সংস্কার কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত যে 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া গেছে সেগুলো আমরা আপলোড করেছি এবং আমরা যেটা বলেছি যে কোনো বিষয়ে আমরা যে কোনো অবস্থাতেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে আগ্রহী। আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই আলোচনা অগ্রসর হবে। রাজনৈতিক দলগুলোর মতামতের সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামতের পাশাপাশি আমরা নাগরিকদের মতামত জানার জন্য খুব শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা করব। আমরা মনে করি যে কেবলমাত্র রাজনৈতিক দল নয়, এদেশের প্রত্যেকটি নাগরিকের এই অধিকার আছে যে এই সমস্ত সংস্কারের বিষয়ে তারা যেন সুস্পষ্ট মতামত দিতে পারেন এবং এই বিষয়ে আমরা যত দ্রুত সম্ভব যখনই এই ওয়েবসাইটে এইগুলো আমরা সকলের জন্য উন্মুক্ত করব তখন আপনাদেরকে আমরা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবো এবং আমরা আশা করছি, অনুরোধ করছি যে আপনারা যেন সেটি সকলের কাছে পৌঁছে দিতে পারেন। সংবিধান এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের লক্ষ্যে সংস্কার কমিশনগুলো তাদের কার্যক্রমে রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রভূত সহযোগিতা লাভ করেছে। এটি কেবলমাত্র আনুষ্ঠানিক বক্তব্য নয়, আমি আন্তরিকভাবে এটা বলতে পারি যে আমরা যখন যে 6টি কমিশন কাজ করেছে
সেই 6টি কমিশন এবং বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব পালন করার সময় আমরা যে প্রভূত সহযোগিতা পেয়েছি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, নাগরিক সমাজের কাছ থেকে এবং বিশেষ করে আপনাদের কাছ থেকে, সেটার জন্য আমি আন্তরিকভাবে ওই কমিশনের প্রধান হিসেবে এবং জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে এই ধন্যবাদ আপনাদের জানাই। আমরা মনে করি যে একইভাবে জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাছ থেকে, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, নাগরিক সমাজের কাছ থেকে, আপনাদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা অভাবনীয় সহযোগিতা পেয়ে আসছি, আপনাদের সমর্থন পেয়ে আসছি। আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে রাজনৈতিক দল, জনসমাজ এবং আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। আমি আবারও জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যদি সুনির্দিষ্টভাবে কোনো বিশেষ কমিশনের ব্যাপারে আপনাদের প্রশ্ন থাকে, এখানে আমাদের সঙ্গে আমাদের 3 জন সহকর্মী উপস্থিত আছেন, তারা সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। জি, ধন্যবাদ। সংখ্যায় কেবল বিবেচ্য বিষয় নয়, আমাদের ক্ষেত্রে যেটা ঐকমত্য কমিশনে আলোচিত হয়েছে সেটা হচ্ছে দল। প্রকৃতপক্ষে আমরা আশা করছি প্রত্যেকটা প্রস্তাবের ক্ষেত্রে 34টি দলই একমত হবে। সেটা হলে সবচেয়ে ভালো হবে আমাদের জন্য, কাজটা সহজ হবে, খুব সহজে আমরা অগ্রসর হতে পারবো। কিন্তু সংখ্যার বিবেচনাটা যেমন আছে, আমাদের তেমনি এটাও বিবেচনা করতে হবে যে প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান এবং ভিন্ন ভিন্ন শক্তি, বিভিন্নভাবে তাদের প্রভাব সমাজে আছে এবং আমাদেরকে এইটাও বিবেচনা করতে হবে। ফলে আমরা পূর্ব নির্ধারিত কোনো ধারণার থেকে এখন পর্যন্ত অগ্রসর হচ্ছি না। এগুলোর গুরুত্বকে আমরা বিবেচনা করব, মাত্র টিক চিহ্নের উপর আমরা নির্ভর করছি না। আমরা মনে করি যে আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেক বিষয়ে আমরা একমত হতে পারব এবং সেই একটি সংবিধান সংস্কার কিংবা ধরুন নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত যে প্রস্তাব দেওয়া হয়েছে, যে সুপারিশ করা হয়েছে, তার একটা সারাংশ আমরা উপস্থিত করেছি। আমরা এখন যেটা চেষ্টা করছি, প্রাসঙ্গিকভাবে বলি, সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করা হচ্ছে, এটা একটা সার্চেবল ব্যবস্থা করা হচ্ছে, যাতে করে আপনি যে কোনো সুপারিশ যখনই দেখছেন যে সেই সুপারিশের সঙ্গে আমরা সংযুক্ত করব মূল প্রতিবেদনে, যাতে করে মূল প্রতিবেদনের ব্যাখ্যাটা কি আছে, বড় করে প্রস্তাবটা কি আছে। তো সেই ক্ষেত্রে অনেক বিষয়ে তো দেখা যাবে যে একটি সুপারিশের অর্ধেকের ব্যাপারে একমত, অর্ধেকের ব্যাপারে একমত। তাহলে আমরা আলোচনায় জিজ্ঞাসা করতে পারবো যে আসলে কোন জায়গাটায় তারা ভিন্নমত পোষণ করে। পাশাপাশি আমরা যে ব্যবস্থাটা করেছি সেটা হচ্ছে এখানে মতামতেরও জায়গা রেখেছি। ফলে যে কোনো কেউ উত্তর দেওয়ার সময়, যে কোনো রাজনৈতিক দল বা জোট উত্তর দেওয়ার সময় আমাদের বলতে পারবে যে এই প্রস্তাবের এই অংশটুকুতে আমরা একমত, ওই অংশটুকু একমত। তাহলে আমরা যখন আলোচনায় যাব, তাহলে ওনাদের কাছ থেকে আমরা বুঝতে পারবো যে আসলে যে অংশটাতে তারা একমত হচ্ছে না, কেন হচ্ছে। আমরা এই সংস্কার কমিশনগুলোর কাছ থেকে যে সুপারিশগুলো পেয়েছি, সেই সুপারিশগুলো বিভিন্ন রকম বিবেচনা থেকে করা হয়েছে, কিন্তু এটাই একেবারে চূড়ান্ত, এটাই বাস্তবে একেবারে আক্ষরিক অর্থে এটাই বাস্তবায়িত হবে অথবা হবে না, এরকম কিন্তু না। আমরা আলোচনা করব, আলোচনার মধ্য দিয়ে দেখব যে কোন কোন বিষয়ে আসলে সকলের মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি করা যায় যতদূর সম্ভব। ফলে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এগুলোর ভবিষ্যৎ হচ্ছে আলোচনার টেবিলে যাবে। এই কমিশনের নিয়োগের যেই প্রজ্ঞাপন, সেটা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। সেখানে বলা হয়েছে ফেব্রুয়ারি 15 তারিখের থেকে শুরু এবং 6 মাস আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, যা আমার হিসাব অনুযায়ী 15 জুলাই শেষ হয়। তো তাহলে আমাদের 15 জুলাইয়ের মধ্যে এটা আমাদের সম্পাদন করতে হবে। এটা হচ্ছে আমাদের দেয়া নির্ধারিত সময়। ঐকমত্য কমিশনে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে আমরা মনে করি, আমরা চাই, আমাদের আন্তরিক ইচ্ছা এবং আমাদের চেষ্টা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে এই দায়িত্ব, আমাদের উপর দায়িত্ব যেন আমরা পালন করতে পারি, সেই চেষ্টাটা করব আমরা। তবে একটু হালকা করে কথাটা বলি, সেটা হচ্ছে যে আগামীকাল যদি ধরুন 13 তারিখ সকল রাজনৈতিক দল আমাদেরকে লিখে পাঠা দিলেন, সব বিষয়ে তারা একমত, তাহলে আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি পরশু দিনই আমরা আমাদের কাজ শেষ করে ফেলতে পারবো। ফলে নির্ভর করছে যে আমরা কতটা সময় লাগবে আলোচনা, এটা একটা নির্ধারিত সময় আছে। আমাদের সঙ্গে এখন যোগ দিয়েছেন কমিশনের একজন সদস্য মহিউদ্দিন ভাই।
ওই ভাই আপনি একটু যদি পরিচয় দেন আপনার, এই মাইক্রোফোনটা একটু দিন। ওইখান থেকে শুভেচ্ছা। আমি নিখিল ভদ্র, কালের কণ্ঠের সাথে কাজ করি। ইতিমধ্যেই আমাদের 6 দায়িত্ব পালন করেছে এবং ঐক্যমত্য কমিশন কাজ শুরু করেছে এবং এই কমিশনের মেয়াদ 6 মাস। সম্ভাব্য সময় জানিয়েছে আগামী ডিসেম্বরের নির্বাচন হতে পারে। ঐক্যমত্য কমিশন যদি 6 মাস রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যে পৌঁছানোর ক্ষেত্রে সময় পার হবে, এক্ষেত্রে ডিসেম্বরে যদি নির্বাচন হয় সেই নির্বাচনী কাজকে কোনো ধরনের বাধা। নির্বাচন এবং সংস্কার প্রক্রিয়ার মধ্যে কোনো আসলে বিরতি, ফলে নির্বাচনের যে টাইম টেবিল তৈরি করার চেষ্টা হচ্ছে, এখন পর্যন্ত আমি টাইম টেবিল দেখিনি, কিন্তু ডিসেম্বর মাসে নির্বাচন করার ব্যাপারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আশা করি যে খুব শীঘ্রই এ ব্যাপারে আরো সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে। ফলে এই সংস্কার কমিশনের কাজ, ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। কারণ অনেকগুলো এই যে সংবিধানের থেকে শুরু করে বিচার বিভাগ সংক্রান্ত যে সমস্ত সুপারিশ দেয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হবে কিভাবে সে বিষয়েও আসলে জানতে চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। তো সেই ক্ষেত্রে যদি একটা পথ পদ্ধতি তৈরি হয়, সকলে একমত হন, অধিকাংশ একমত হন, একটা ঐক্যমত্য তৈরি হয়, সেই প্রক্রিয়ার মধ্যে অগ্রসর হওয়া যাবে। নির্বাচনের জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নেবেন, সরকার নেবেন। আমাদের দায়িত্ব হচ্ছে একটা ঐক্যমত্য তৈরি করার চেষ্টা করা। এক্ষেত্রে আমি একটা জিনিস বলি, যদি আপনারা আমাকে অনুমতি দেন, সেটা হচ্ছে এই যে সংস্কারের প্রস্তাবগুলো, এই সংস্কারের প্রস্তাবগুলো 6টি কমিশন থেকে এখন 4 ও বাকি 5টি কমিশন আছে। বিশেষ করে এই 6টি কমিশনের ক্ষেত্রে আমি বলতে পারি সেটা হচ্ছে এটা কেবলমাত্র আগামীকালের বিষয় নয়। বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের প্রয়োজনটা দেখা দিয়েছে দীর্ঘদিন যাবৎ। একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে, অনেক রক্তপাতের মধ্যে দিয়ে আমরা এই জায়গায় এসেছি, এবং এটা আসলে একটা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের একটা কাঠামো হিসেবে বিবেচনা করছি আমরা। ফলে আগামীকাল নির্বাচনের বিবেচনার চেয়ে সবচেয়ে বড় বিবেচনা হচ্ছে যে বাংলাদেশ আগামী কোন পথে অগ্রসর হবে তার একটা দিক নির্দেশনা। যে কারণে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় যাবেন, যারা ক্ষমতায় যাবেন না, সকলেরই দায়িত্ব। এটা নির্বাচনী ম্যানিফেস্টো নয়, এটা নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটা হচ্ছে আমরা বাংলাদেশের রাষ্ট্র সংস্কার করার জন্য যে প্রতিশ্রুতি, যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আমরা দেখতে চাই। জাতীয় সনদ যেটার বিবেচনা করা হচ্ছে, আমরা আশা করছি এই জাতীয় সনদ বাংলাদেশে ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে। ফলে এটার সাথে অবিলম্বে নির্বাচনের কোনো বিরোধ আমরা দেখতে পাই না। এইখানে কি একজন প্রশ্ন এখানে উপস্থিত আছেন এমদাদ ভাই, যদি একটু পরিচয়টা দেন। মানে হচ্ছে যে অধ্যাদেশের মাধ্যমে করা যায়। আমরা এই যে অপশনগুলো চুজ করেছি, সেগুলো দুটো বিবেচনা থেকে করেছি। একটা হচ্ছে ঐতিহাসিকভাবে বাংলাদেশে যে সমস্ত প্রক্রিয়ায় সংবিধানের সংশোধন করা হয়েছে অতীতে, সেটা আমরা বিবেচনায় রেখেছি। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এবং নাগরিক সমাজের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব আমাদের সামনে দেয়া হয়েছে, সেটা সংবিধান সংস্কার কমিশনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এসছে, সেখানে এর বাইরেও এসছে, সেগুলোকে আমরা সন্নিবেশিত করার চেষ্টা করেছি। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংস্কার করা যায়, এটা বাংলাদেশে হয়েছে। ফলে এটা সঠিক বেঠিক, আপনি একমত আমি দ্বিমত ইত্যাদি হতে পারে, কিন্তু বাংলাদেশে আসলে এটা অতীতে ঘটেছে যে একটি অধ্যাদেশের মাধ্যমে সংবিধানের সংশোধনী হয়েছে, যা পরবর্তী সময়ে জাতীয় সংশোধনী হিসেবে গৃহীত হয়েছে। ফলে এটা হয়েছে, এটা সম্ভব। কিন্তু সেটাই একমাত্র বিবেচনা আমাদের ছিল না, কারণ আমরা কোনো কিছুই এজেন্ডা সেট আমরা করছি না। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা সকলের কথা শুনেছি। রাজনীতিতে যে সমস্ত অপশনগুলো আলোচিত হচ্ছে, বিভিন্ন শক্তি, বিভিন্ন দল বলছেন তো এভাবে হতে পারে, ওভাবে হতে পারে, এভাবে না হতে পারে, প্রত্যেকেরই মত আছে।
আমরা সেগুলোর মধ্যে থেকে এই বিকল্পগুলো রাজনৈতিক দলগুলোর সামনে হাজির করেছি। এখন ওনারা বলুন যে কোনটা পছন্দ করেন, সকলেই অকস্মাৎ একমত হবেন। আবারও বলি, আমি মাঝে মধ্যে স্বপ্ন দেখি যে হবেন, হয়তো একদিন সকালবেলা সকাল উঠে আমি অফিসে এসে শুনবো যে সকলে পাঠিয়ে দিয়েছেন এবং সবাই সব বিষয়ে একমত হয়েছে। তাতে করে যেটা হবে, আমরা ওই দিন রোজার মাস শেষ হলে আমরা সকলে মিলে একসঙ্গে চা খেতে পারবো আর কি। তো যাই হোক, কিন্তু এই অপশানগুলো যেটা অপশানগুলো অনেক সিরিয়াস নোট, এই অপশানগুলো হচ্ছে এখন বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দল এবং শক্তিগুলো যে সমস্ত বিকল্পের কথা বিভিন্নভাবে বলছেন, আমরা সেগুলো সন্নিবেশিত করেছি মাত্র। গণপরিষদের আলোচনা আছে, আপনারা জানেন। ন্যাশনাল সিটিজেন্স পার্টি খুব সুস্পষ্টভাবে বলেছেন যে তারা গণপরিষদ চান। এর বাইরেও অনেক রাজনৈতিক শক্তি আছে, রাজনৈতিক দল গণপরিষদের অতীতেও বলেছে। কেবলমাত্র 5ই অগাস্ট পরবর্তী পরিস্থিতিতে নয়, বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ যারা সংবিধান নিয়ে আলোচনা করে, রাষ্ট্র সংস্কারের কথা বলে, তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের কথা বলেছে। আবারও বলি, ঐকমত্য কমিশনের কোনো অবস্থান নেই। আমরা বিবেচনা করেছি যে এই প্রস্তাবগুলো আছে, এই প্রস্তাবগুলো আমরা সকলের সামনে উপস্থিত করি, রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিন, তারপরে আমরা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে অগ্রসর হব। স্যার, আমার নাম আব্দুল্লাহ মোহাম্মদ। মনে হয় আমি বলার সময় হয় আমার বলার ক্ষেত্রে একটু ত্রুটি হয়েছে, অথবা বোধহয় সুস্পষ্ট করে বলতে পারিনি। আমি কিন্তু এটা বলিনি যে অধিকাংশ দল একমত হবে, যেটা আমি আবারও বলি, সংখ্যাই একমাত্র বিবেচ্য বিষয় নয়, কিন্তু সংখ্যা অবশ্যই গুরুত্বপূর্ণ। ফলে আমাদেরকে দুটো বিষয়ই বিবেচনায় রাখতে হবে, ঐকমত্য কমিশন। আর দ্বিতীয় যেটা, কেবলমাত্র সংখ্যা দিয়ে 1, 2, 3, 4, 5 দিয়ে হবে না, এটা আলোচনার বিষয়। ফলে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে। সেই জায়গাটা আমরা নির্ধারণ করেছি যে আমরা দেখতে চাই একটা জাতীয় সনদ তৈরি, যে জাতীয় সনদ এখনকার যে কাঠামো, সেই কাঠামো পরিবর্তনের জন্য সহায়ক হবে, পাশাপাশি একটা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের একটা পথরেখা তৈরি করবে। ফলে সংখ্যাটাই একমাত্র বিবেচ্য নয়, আবার গুরুত্বটা বিবেচ্য। আবার কেবল গুরুত্ব সংখ্যা একেবারেই অকিঞ্চিত কর আমরা সব সেটা বলছি না। এখানে যে এটাকে গুরুত্ব দেওয়া হবে, ওটাকে গুরুত্ব দেওয়া হবে না। নাগরিকদের মতামত অবশ্যই প্রয়োজন, কেননা শেষ পর্যন্ত সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে নাগরিকরা। রাজনৈতিক দলগুলো নাগরিকদের প্রতিনিধিত্ব করেন, কিন্তু সকল নাগরিকের প্রতিনিধিত্ব রাজনৈতিক দল করে না, কারণ আমরা সকলেই তো রাজনৈতিক দলে যুক্ত নই। তাহলে তাদের গুরুত্বটা, মতামতটা আমরা বিবেচনা তো করতেই হবে, কারণ তারা জনগণ, নাগরিক, বাংলাদেশের তাদের যে অধিকার, সেই অধিকারকে আমাদের অবশ্যই সমুন্নত রাখতে হবে। ফলে আমরা সবগুলোই বিবেচনায় নেব, কিন্তু সাংগঠনিকভাবে রাজনৈতিক দলগুলো যুক্ত থাকে, তাদের মোবিলাইজেশনাল ক্যাপাসিটি আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করেন, তারা জনগণের কাছে ম্যান্ডেটের জন্য যান, তাই তো? ফলে তাদের বক্তব্যটা শোনা দরকার। আরেকটা বিষয় আপনাকে বলি, আমি এটা সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে আমাদের প্রক্রিয়ার বিবেচনার থেকে বলছি। সেটা হচ্ছে, আমরা কিন্তু সিভিল সোসাইটি অর্গানাইজেশন, পেশাজীবী সংগঠন, সাধারণ নাগরিকদের মতামত ওয়েবসাইটের মাধ্যমে এবং এই মতামতগুলো নেওয়া হয়েছে। সিভিল সোসাইটির যারা এসছেন তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে আমরা লিখিত মতামত চেয়েছিলাম, যেটা ইতিমধ্যেই আমরা প্রকাশ করেছি। আপনি সংবিধান সংস্কার কমিশনের যে প্রতিবেদন 5 ভলিউমের, তার 5ম ভলিউম, যেটা 5ম খণ্ডে রাজনৈতিক দলগুলোর মতামত কিন্তু আছে। ওনারা কিন্তু ইতিমধ্যে বলেছেন ওনারা তাই চান। তো ফলে সকলের এক অর্থে সিভিল সোসাইটির একটা জনগণের একটা বড় মতামতের জায়গা কিন্তু আমরা তৈরি করেছি। আমরা সংবিধানের ক্ষেত্রে বিশেষত আমি বুঝতে পারি যে প্রধানত সংবিধান নিয়ে সকলের একটু উদ্বেগ, আশঙ্কা, আগ্রহটা আছে। নির্বাচন ব্যবস্থা নিয়েও থাকা দরকার, অন্যগুলি নিয়েও থাকা দরকার। তো
সেই ক্ষেত্রে যদি সংখ্যার দিক থেকে দেখেন, আমরা সংবিধান সংস্কারের জন্য 1 লাখের বেশি নাগরিকের সরাসরি মত কিন্তু আমরা নিয়েছি। সে জায়গায় রাজনৈতিক দলের তো 34টা রাজনৈতিক দলের মতামত বা 36টা রাজনৈতিক দলের মতামত আমরা পেয়েছি। ফলে কোনো হায়ারার্কি নেই, সবগুলি বিবেচনায় নেওয়া হবে, সবগুলো বিবেচনা করে প্রত্যেকেই স্টেক হোল্ডার, অংশীজন। আমরা একটা ভবিষ্যৎ নির্মাণের পথরেখা তৈরি করতে চাচ্ছি, সকলকে নিয়ে আমরা কিছু প্রস্তাব দিয়েছি। রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল, খেয়াল করুন আমি বারবার আমরা বলি রাজনৈতিক দল এবং শক্তি। রাজনৈতিক শক্তি সবসময় যে সাংগঠনিকভাবে রাজনৈতিক দল হবে তারও কোনো নিশ্চয়তা নেই। স্যার, আমি তামিম, আজকের পত্রিকা। এই প্রস্তাবগুলো প্রত্যেকটা কমিশনের পক্ষ থেকে যখন দেয়া হয়েছে, ব্যাপক আলাপ আলোচনা হয়েছে, মত বিনিময় হয়েছে। কমিশনগুলো তাদের বিচার বিবেচনার দিক থেকে কিছু প্রস্তাব দিয়েছে, সুনির্দিষ্ট প্রস্তাব। সেগুলোর বিষয়ে সকলে যে একমত হয়েছে তা নয়। এখন যেহেতু এটা রাজনৈতিক দলগুলোর কাছে যাচ্ছে, জনগণের কাছে যাচ্ছে, এই আলোচনা অব্যাহত থাকবে এবং তারও একটা প্রতিফলন তো নিশ্চয়ই জাতীয় সনদে ঘটবে। আলাদা করে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর বাইরে এই মুহূর্তে আলোচনা করার কথা বিবেচনা করছেন না, কিন্তু জাতীয় সনদ তৈরি করতে গেলে এই বিবেচনাগুলো অবশ্যম্ভাবীভাবেই কমিশনের সদস্যদের বিবেচনার মধ্যে থাকবে। সেটা তো আমরা তো এই সমাজে বাস করি, এই রাজনৈতিক প্রেক্ষাপটে থাকি, এই জনসমাজের সঙ্গে আমরা এগুলোকে আমাদেরকে বিবেচনা করতে হবে। স্যার, আমার নাম বিথি, আমি যমুনা টেলিভিশনে একটি অপশন বলেছেন গণপরিষদ ও আইনসভা নির্বাচিত সংসদের মাধ্যমে। কয়েকটি দলের কাছে আমরা শুনেছি কথা বলছি, সেক্ষেত্রে স্যার গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন দুটো একসাথে কিভাবে হবে অথবা কিভাবে কাজ? গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একই নির্বাচনের মধ্য দিয়ে এমন জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব যা প্রাথমিকভাবে গণপরিষদের দায়িত্ব পালন করবে এবং পরবর্তী সময়ে তারা জাতীয় সংসদ হিসেবে কাজ করবে। আবার একই সঙ্গে পাশাপাশিও করতে পারে। 1947 সালে ভারতের যেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একই সঙ্গে দেশ শাসন করেছে। ফলে এটা এই উপমহাদেশে এরকম ঘটনা আছে এবং সেক্ষেত্রে আমরা কোনো কাঠামো তৈরি করে দিচ্ছি না। লক্ষ্য করুন, যদিও আমি আপনাকে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা কোনো কাঠামো উপস্থিত করছি না। এই আলোচনাটা এখানে আছে। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক শক্তি এবং রাজনীতির বিশ্লেষক যারা সংবিধান নিয়ে যারা দীর্ঘদিন ধরে কথাবার্তা বলেছেন, এমনকি যখন প্রায় কেউই কথা বলছিলেন না রাজনৈতিক দলগুলো শক্তির মধ্য থেকে, তখনও বলেছেন, তারা এইরকম বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছেন। ফলে আমরা সেটা অন্তর্ভুক্ত করেছি যে এমন একটা সংসদ তৈরি করা যেটা প্রাথমিকভাবে অথবা সাইমultaneously একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় সংসদের ভূমিকা পালন করবে। এটা সম্ভব যদি ঐকমত্য হয়, যদি রাজনৈতিক দলগুলো একমত হয়, তাহলে সেটা সম্ভব। এটা অসম্ভব কোনো প্রস্তাব বলে আমাদের কাছে মনে হয়নি। কিন্তু এই যে আবারও বলি, আমরা সেই প্রস্তাবগুলোই সন্নিবেশিত করেছি যেগুলো ইতিমধ্যে সমাজে, রাজনীতিতে আলোচিত হচ্ছে, সংবাদপত্রে আলোচিত হচ্ছে, গণমাধ্যমে আলোচিত হচ্ছে, রাজনৈতিক দলগুলো বলছেন, সেগুলোকে আমরা অন্তর্ভুক্ত করেছি। আচ্ছা, আপনার প্রশ্নের প্রথম প্রশ্নটার উত্তর দিই। সেটা হচ্ছে যে এর যদি তৃতীয় একটা নামও আপনি আবিষ্কার করতে পারেন, রাজনৈতিক দলগুলো যদি তাতে একমত হন, তাতে কিছুই যায় আসে না। মানে এটা অন্তর্বর্তী বলেন, তত্ত্বাবধায়ক বলেন, তাতে কাঠামোগত দিক থেকে, দায়িত্বের দিক থেকে, ভূমিকার দিক থেকে কোন রকম পার্থক্য আসলে ঘটে না। ফলে যদি এটা রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনার সময় প্রথম প্রশ্ন যেটা নীতিগত প্রশ্ন, যে একটি সরকার, নির্বাচিত সরকারের মেয়াদ পূর্ণ হওয়া অথবা যে কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার ফলে যদি একটা নির্বাচিত সরকার যদি না থাকে, তাহলে নির্বাচন অর্গানাইজ করার জন্য কারা দায়িত্ব দেবে? সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট প্রস্তাব, নীতিগত প্রস্তাব সে সময় একটা ইন্টেরিম গভর্নমেন্ট করা,
ইন্টারিম গভর্নমেন্ট সেটাকে সংবিধান সংস্কার কমিশন বলেছে যে অন্তর্বর্তী, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলেছে তত্ত্বাবধায়ক। যে কোনো একটা নাম হলেই হয়, তাতে কিছু যায় আসে না, পার্থক্য হবে না। সময়ের ক্ষেত্রে একটা পার্থক্য আছে। সংবিধান সংস্কার কমিশন বলেছে 90 দিন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন 120 দিনের কথা বলে। এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় যদি এই দুইটার বাইরেও যায়, ধরুন রাজনৈতিক দলগুলো বললো যে 180 দিন রাখতে চাই, অসুবিধা নেই, 180 দিন নীতিগতভাবে যদি একমত হওয়া যায়, কাঠামোগত দিক থেকে যদি একমত হওয়া যায়, সময়ের ক্ষেত্রে যদি আলাপ আলোচনার মধ্য দিয়ে 90, 120, 180, তাতে কিছুই যায় না। আর দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন সেটা হচ্ছে যে এখন যদি এরকম একটা সিদ্ধান্ত হয় যে গণপরিষদ হবে, তাহলে কিভাবে হবে? যদি ঐক্যমত হয় যে একটা গণপরিষদ হবে, তাহলে আলাপ আলোচনা করে একটা পথ বের করা যাবে। প্রথমে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই যে 6টা অপশনের মধ্যে কোন অপশনটার ব্যাপারে একটা ঐক্যমত তৈরি করা যায়। তৈরি করা গেলে তারপরে তার প্রক্রিয়া বের করা খুব কঠিন কাজ হবে না। নীতিগতভাবে একমত হওয়াটা হচ্ছে প্রথম, প্রধান এবং জরুরি কাজ। সেই বিবেচনার থেকেই প্রস্তাবগুলো আছে। যদি অধিকাংশ এই অর্থে যে ঐক্যমত্যের প্রশ্নে যদি এই জায়গায় আসা যায়, তাহলে একটা পথ পদ্ধতি বের করা যায়।